অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন দ্য ফুটবল শো এর অ্যাট এ টাইম। অনেক রকমের প্রশ্ন আছে, অনেক ধরনের প্রশ্ন আছে। আমরা শুরু করতে চাই খুব বার্নিং ইস্যু দিয়ে, যেই প্রশ্ন হচ্ছে আকিল আক্তাবের। তিনি বলছেন, নাবিল ভাই জেরার্ড জোন্স এইটা আবার কি শুরু করলো? প্রথমত এই প্রশ্ন, এবং তারপরে আমি এই অনেক অনেক প্রশ্নের মধ্যে থেকে 3টা প্রশ্ন প্লাস মতামত টাইপও জিনিস নিয়েছি। আমার মনে হয় সেগুলোর সবগুলাই আলোচনার মতো। প্রথমত রফিক চৌধুরী, জোন্স 999 সম্পর্কে বলেন। জোন্সের 999 সম্পর্কে আসলে ঘটনা কি? জোন্স কি আমাদের সাথে ইমোশনাল খেলা খেলতেছে কি না? এইটা ধরুন একরকম মতবাদ, কিন্তু যে উনি সবসময় বুঝতে পারতেছেন যে সোশ্যাল মিডিয়া ইজ দ্য প্লেস যেখানে ওয়ার হি ক্যান অলওয়েজ গো অ্যান্ড গেইন সাম সাপোর্ট অ্যান্ড অল। যেহেতু সোশ্যাল মিডিয়া সব ধরনের খবর আসলে আপনি যা দিবেন সেটাই সত্যি, কোনো বাছ বিচারের ব্যাপার থাকে না। তারপরে ওয়াহিদ আল রাশিদ, তিনি আবার বলছেন, একজন বাংলাদেশি হিসাবেই বলছি, বাংলাদেশের মানুষ সবসময় বিদেশি কোনো লোক দেখলেই তাকে সুপেরিয়র সাধু সন্ন্যাসী মনে করে, কিন্তু জোন্সের মতো ক্রাই বেবি কোচ দিয়ে আমাদের ইউথ টিম কি বিশৃঙ্খলা আর দোষারোপ করার মতো নেগেটিভ জিনিসগুলোই শিখছে না? তার প্রশ্ন। এ নিয়ে আপনাদের মতামত আশা করছি। এবং আরও একটা প্রশ্ন আছে, মির্ধালাত এক্সপার্ট ক্রিয়েটিভ স্টুডিও, তো উনি বলছেন বয়সভিত্তিক 20 দলের সহকারী কোচ এই মিশুকে নিয়ে আগেও কয়েকবার ক্লেম আসছিল, আর সেটা সিন্ডিকেটের তৎপরতায় ঢাকা পড়ে যায়। এইবার কিন্তু সে তার সীমা অতিক্রম করে ফেলেছে। বাফুফের কাছে অনুরোধ, দেশের ফুটবলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে মিশুকে বরখাস্ত করা হোক। মানে পক্ষে বিপক্ষে নানা ধরনের ব্যাপার স্যাপার আছে। আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন। আচ্ছা, আয়ন রহমানের প্রশ্ন রয়েছে, জোন্স আর মিশুর মাঝে কি হয়েছিল? আমাদের কালচার কোন লেভেলে আছে চিন্তা করেন। 2 কোচ মারামারি করে, আবার সেটা সামাল দিতে পুলিশকেও ডাকা হয়। মানে এইটা আসলে এটা খুবই লজ্জার মানে এইটা হচ্ছে খুব লজ্জার। 2 কোচের মারামারি হবে, ক্যাম্পে পুলিশ যাবে, পুলিশ যে ওখানে মানে প্লেয়ারদের সাথে হচ্ছে তারা প্লেয়ারদের কাছ থেকে জানতে চাবে। এটা নিঃসন্দেহে মানে খুবই বাজে একটা ঘটনা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হোয়াট ইজ দিস স্টুপিডিটি? মানে আপনি 999 কল করা লাগছে, তা আপনি কল করবেন, আপনি আপনার বাফুফের কাউরে কল করলেন না কেন? দেখেন, এই জায়গায় ঘটনা বুধবার দিন ঘটনা ঘটেছে। উনি হচ্ছে 999-এ কল দিয়েছে শুক্রবার। কেন ওনার কি মানে 2 দিন লাগছে রিঅ্যাক্ট করতে? বৃহস্পতিবার দিন রাতে তিনি নাকি হচ্ছে গিয়ে বাফুফেকে অফিসিয়ালি তার পক্ষ থেকে যেই ঘটনা সেটা হচ্ছে তিনি জানিয়েছেন বৃহস্পতিবার দিন রাতে। ঘটনা কিন্তু শেষ আপনার বুধবার দিন। আচ্ছা, কালকে সোশ্যাল মিডিয়ায় উনি যেখানে হচ্ছে খুবই অ্যাক্টিভ থাকেন, সেখানে হচ্ছে গিয়ে প্রথমে আমরা দেখলাম ডেফিনেটলি উনি ফরডিদের সাথে ম্যাচ ড্র হওয়ার পর সেখানে একটা ভিডিও দিয়েছেন, তিনি তার টিম নিয়ে খুশি। ডেফিনেটলি এটা হচ্ছে তার রিয়াকশন, সেটা হতেই পারে। এরপর রাতে যে আরেকটা ভিডিও আসলো, আন্ডার-20 ভিডিওটা মনে হয় এর আগের দিন দিয়েছিলেন। তো রাতে যে ভিডিওটা আসলো ওইটার মধ্যে ঘটনাটা আসলো যে উনি অস্বীকার করছেন গোলকিপার কোচের সাথে কিছু হয়নি। ফাইন, আপনি এই কথাটা বলে হয়তোবা সাধারণ মানুষের কাছে ওই বিশ্বাসটা আপনি করাতে পারবেন যে না, আসলেই তো গোলকিপার কোচের সাথে কিছু হয়নি, সুসম্পর্ক বজায় আছে, একসাথে খেতে যাচ্ছে, ইয়ে করছে। বাট বিএফএফ কিন্তু জানে তারা সেই অভিযোগটা পেয়েছিল। কোন অভিযোগটা? গোলকিপার কোচের অভিযোগ। গোলকিপার কোচের সাথে ঝামেলা, গোলকিপার কোচ সেশন না করিয়ে ওখান থেকে তিনি ডিরেক্ট ক্যাম্পে ফিরে গিয়েছেন। ক্যাম্প মিন্স মাঠ থেকে তিনি সরাসরি হচ্ছে ডরমিটরিতে চলে যান। ইনফ্যাক্ট এটাও বলি, ওই রাতে গোলকিপার কোচ টিম ডাইনিংয়ে উনি যান নাই। হ্যাঁ, মানে উনি যাবেন না, ঠিক আছে। ওই গোলকিপার কোচের রুমে যে খাবার পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ একটা লোক, আমরা তো হচ্ছে অতিথিপরায়ণ জাতি, বাংলাদেশের বাকি যেসব টিম ম্যানেজমেন্টের পার্ট যারা রয়েছেন তারা কোচের রুমে যে খাবার পর্যন্ত দিয়েছেন, যাক তুমি খেয়ে নাও, আচ্ছা জিনিসটা সলভ করা হবে। জিনিসটা সলভ হয়েছিল, বাট উনি তো এখানে অস্বীকার করছেন যে ওই ঘটনাই নাকি ঘটনা। মানে তার দূরত্ব কার কার সাথে কোচের? আলটিমেটলি না, ধীরে ধীরে দূরত্ব হচ্ছে গিয়ে প্রতিটা স্টাফের সাথেই হয়ে যাচ্ছে। মানে অ্যাসিস্ট্যান্ট কোচ মিশু, তার সঙ্গে ঝামেলা, গোলকিপার কোচের সাথে ঝামেলা হয়েছিল। এরপর মনে করেন আচ্ছা ওইটাকে আপনি ধরেন কি একটা ফ্যামিলির মধ্যে ঝামেলা হতে পারে, পরে সেটা সলভও হতে পারে, কিন্তু আপনি তো সেটা অস্বীকার করতে পারবেন না যে তার সাথে আপনার ঝামেলা হয়নি। না, এখন আমি জানি না, হয়তো অনেক সময় এরকম হতে পারে যে আপনার ভেতরে ঝামেলা লেগেছে, এখন এটা আপনি মিডিয়ার সামনে প্রকাশ করতে চান না। ঠিক আছে, এইটা যদি আপনার ফিলোসফি হয়, তাহলে আপনি এই যে মানে আপনার অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে হাতাহাতির ঘটনাটা, মানে সেইটা তো আরো আগেই এটা নেগোশিয়েট তার করতে পারার দরকার ছিল। এবং হাতাহাতির ঘটনায় কে কাকে হাতাহাতি করলো বেশি, কোথা থেকে এটা ট্রিগার করলো, এইটা তো আমাদের একটু বুঝতে পারা দরকার। তো প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। মানে দিস ইজ সো রং। আমি অবশ্য জানি না আগে কখনো ঘটেছে, কিন্তু আমি কখনো শুনি নাই আর কি। ড্রেসিং রুমে অনেক কিছু হয়,
একই টিমমেটের ভেতরে হয়, ধরেন আমরা কাজ করি, আপনার আমার ভেতরে বোঝাপড়ার অভাব হইতে পারে, কিন্তু সেগুলো সমাধানও হয়ে যায়, সমাধান করার অনেক উপায় আছে। এখন সেইটা যদি মারামারির পর্যায়ে চলে যায় তাহলে তো বিরাট বড় সমস্যা। Right. এবং মারামারি করার পরে যদি তিনি বৃহস্পতিবারে জানিয়ে থাকেন বিএফএফকে, তাহলে তো ঠিক আছে যে তিনি প্রথমে বিএফএফকেই জানিয়েছেন, বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর বিএফএফকে জানিয়েছেন। তো বিএফএফ ওই সময় তড়িৎ সিদ্ধান্ত নিল না কেন? পরের দিন তাকে 999-এ কল দিতে হইলো কেন? দেখেন, বিএফএফ ওখানে হচ্ছে জিনিসটা তো শুনতে হবে, বিএফএফ শুনেছে, বিএফএফ নিজেদের মধ্যে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তখন হচ্ছে জেরার্ড জোন্স একটা ইস্যুতে বিএফএফ কে ডিরেক্ট বলেছে যে ও থাকলে আমি থাকবো না। হ্যাঁ, এখন আপনি এটা বলেছেন, ডেফিনেটলি আপনি এটা বলতে পারেন, কিন্তু যখন পুরো ঘটনাটা, ওখানে কিন্তু আরো 2 জন ছিলেন, আরো 2 জন, মানে টোটাল 4 জন হচ্ছে কি ঘটনাস্থল যেটা, সেই ঘটনাস্থলে 4 জন ছিলেন ঘটনাটা যখন ঘটেছে। তো বিএফএফ যখন আবার বাকিদের কাছ থেকে শুনলো, তখন দেখছে এখানে দুজনেরই দায় আছে, দায় কিন্তু দুজনেরই আছে। হ্যাঁ, ধরেন হচ্ছে আমি আপনাকে এখানে বসে বলছি যে আমরা দুজনেই তো স্যুট পরে আছি, চলো স্যুট পরে একটু মারামারি করতে কেমন লাগে একটু দেখি। হ্যাঁ, এক্সাম্পল বলে আমি আপনাকে হচ্ছে কি একটা থাপ্পড়ই দিলাম, থাপ্পড়টা দেওয়ার সময় আপনাকে আমি একটু বেশি জোরে দিয়ে দিয়েছি, মানে আপনি বুঝতে পারছেন যে এইটা বলে তো হচ্ছে ও আসলে জোরে মাইটটা দিয়ে দিচ্ছে, এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে। ওই যে ওখান থেকে কিন্তু ঘটনা শুরু, এটা কিন্তু প্রথমে ফান ছিল, আচ্ছা, ফান থেকে ঘটনাটা গড়িয়েছে একদম লিটারালি হাতাহাতি মারামারির পর্যায়ে, যেটা আমরা ধরেন রেসলিং এ দেখে থাকি। হ্যাঁ, মানে ব্যাপারটা কি যে এটা কার কাছে মনে হচ্ছে তাকে জোরে মারা হয়েছে? যে কোনো একজনই হতে পারে, ঠিক আছে, 2 জনের মধ্যে শুরুর পর্যায়ে কথা, ওই মারামারিতে তো একজন উইনার, আই অনলি সি ওয়ান উইনার, ঠিক আছে, আমি না আই ডোন্ট সি আদার উইনার। মানে ওই জায়গায় ওখান থেকে শুরু হয়েছে। এরপর হচ্ছে শুক্রবার দিন পুলিশ আসলো, ইনফ্যাক্ট হচ্ছে যে কিছু হতেই না এই যে পুলিশকে কল করা, এইটা ধরন হচ্ছে গিয়ে যে পুলিশকে জানানো, 999-এ কল করা, 999-এ কল করার মতো সেখানে কোনো ঘটনা হয় নাই। আচ্ছা, 999-এ যদি কল করবেন তো নগদে করবেন, 2 দিন পরে করে নাকি? এক্স্যাক্টলি। এরপর হচ্ছে কি আপনার করা হয়েছে যে আপনার লাস্ট এই ঘটনার পর যখন প্র্যাকটিস হয়েছে, ওই প্র্যাকটিস সেশনে কিন্তু সহকারী কোচ ছিল না, কারণ কোচ হচ্ছে গিয়ে বলেছে যে ও থাকলে আমি থাকবো না, মানে কোচ বলেছে সহকারী কোচ থাকলে। বাট বিএফএফ ওখানে যেটা চেয়েছিল, যেহেতু আপনার টুর্নামেন্টটা একেবারে সামনে, জিনিসটাকে হচ্ছে সেটেল করতে, বাট তিনি আসলে ওই জায়গাটাতে স্ট্রিক্ট ছিলেন যে তিনি থাকলে আমি থাকবো না। আমার কোশ্চেনটা কোন জায়গায় জানেন? ধরেন হচ্ছে আমি এই গোলকিপার কোচের ঘটনা জানি, আমি টিম ডক্টরের ঘটনা জানি, ধরেন আমার মতো টিম ডক্টর আবার কি করছে? টিম ডক্টরও হচ্ছে যশোরে শামসুল একাডেমিতে যখন ক্যাম্প চলছে, তখন বিএফএফ থেকে একজন টিম ডক্টরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তিনি সেখানে গিয়েছেন। তো ওখানেও হচ্ছে টিম ডক্টরের সাথে কোনো একটা কথা থেকে বা কোনো একটা অ্যাক্টিভিটিস থেকে দূরত্ব তৈরি হলো। অ্যাক্টিভিটিসগুলো কি রকম জানেন? মানে অ্যাক্টিভিটিসগুলো এরকম যে জেরার্ড জোন্স আসলে যা চান সেটা হচ্ছে তিনি চান তার প্লেয়াররা যাতে একটুতেই আঘাত পেলেই ডাক্তারকে না খোঁজে, এটা হচ্ছে তার ফিলোসফি, যে প্লেয়াররা যাতে এটা মানে ফিজিও ডক্টর সবার সাথে তার ব্যাপারটা এরকম যে প্লেয়ার ধরেন একটা পড়ে আছে আঘাত পেয়ে, সাথে সাথে তারা শুশ্রূষা দেওয়া যাবে না, হ্যাঁ, বা তারা আসলে ট্রেনিং সেশনে থাকতে পারবে না, এরকম একটা ব্যাপার সম্ভবত চালু আছে যে নাদের ট্রেনিং সেশনে থাকতে পারবে না। সেশনে না থাকলে সুবিধা হচ্ছে যে প্লেয়াররা জানবে যে আমি মাটিতে লুটায় পড়ে থাকলে লাভ নেই, আই এম অন মাই ওন, আমাকে উঠে দাঁড়াতে হবে। এখন এইটার আবার 2 রকম ব্যাপার আছে। ধরেন কোনো প্লেয়ার যদি ইনজুরি ক্যারি করে, এটা তো মুশকিল, মানে যেই প্লেয়ারের অ্যাটেনশন প্রয়োজন, মেডিকেল অ্যাটেনশন প্রয়োজন, তার তো মেডিকেল অ্যাটেনশন দিতে হবে। এখন জেরার্ড জোন্স যদি মনে করেন যে মেডিকেল অ্যাটেনশন প্রয়োজন নাই, এইটার তো একটা বিরূপ প্রভাব ফুটবলারদের উপরে পড়তে পারে। আবার যেটা তিনি মেন্টালিটির দিক থেকে সাইকোলজিক্যালি যেটার ব্যাখ্যা করছেন জেরার্ড জোন্স যেভাবে দেখতে চাইছেন সেভাবে নাও দেখা হতে পারে। দূরত্বটা সম্ভবত এখান থেকেই সূচনা। দেখেন, এরপর ওই ঘটনার পর ওই টিম ডক্টর ঢাকায় চলে এসেছে, যে ঘটনা ঘটেছে ঢাকায় চলে এসেছে, তিনি ক্যাম্প ছেড়ে কিন্তু চলে এসেছেন। এরপর এই টিমের সাথে কিন্তু নতুন একজনকে আসলে ডক্টরকে দেয়া হয়েছে। তার মানে হচ্ছে গিয়ে ওনার সাথে টুকটাক ধরেন সবারই হচ্ছে গিয়ে একটু দূরত্ব ক্রিয়েট হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনি যেটা বললেন, তিনি ধরেন হচ্ছে যে এটা প্লেয়ার বা হচ্ছে গিয়ে অন্যদের কাছ থেকে পাওয়া, আর তিনি ডেফিনেটলি তার প্রোফাইল কিন্তু ভালো প্রোফাইল, হ্যাঁ, মানে পিএইচডি করতেছেন না? এক্স্যাক্টলি, তার প্রোফাইল ভালো প্রোফাইল। উনি ফুটবলারদেরকে কিভাবে ফাউল কমিট করতে হয়, কিভাবে রেফারির ওপর কোনো একটা সিচুয়েশনে প্রেসার ক্রিয়েট করতে হয়, এইসবও তার একটা সেশনে থাকে। আমি এক্সাম্পল বলছি, হ্যাঁ, এক্সাম্পল যে কিভাবে হচ্ছে আপনি এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবেন। আমি মানে আই হ্যাভ নো নাথিং এগেইনস্ট দিস। তো এইটা একটা। তার ধরেন
উজবেকিস্তানের সাথে ক্যাম্পের জন্য তিনি তার মতো করে চেষ্টা করছেন। তাই তো করার কথা। Definitely এই জায়গাটায় তাকে সেই ফ্রিডমটা দেয়া হয়েছে, তিনি সেই কাজটা করতে পারছেন। ইনফ্যাক্ট তিনি যখন যাকে হচ্ছে গিয়ে চাচ্ছেন ওইখানে তার কোনো হস্তক্ষেপের ঘটনা এখন পর্যন্ত তার কাছ থেকে আসলে আমরা শুনিনি। কিন্তু আপনাকে যেটা বলছিলাম যে ধরেন ওই ঘটনাটা আমি জানি, গোলকিপার কোচের সাথে ঝামেলা হয়েছে, বিএফএফ তো জানে। যখন আপনি একটা সোশ্যাল মিডিয়ায় আপনি বলবেন না এরকম কোনো ঘটনাই আসলে ঘটে নাই, তাহলে আপনি আমার কাছে লায়ার, আপনি কিন্তু হোল বিএফএফ এর কাছে কিন্তু আপনি লায়ার। কিন্তু মানুষের অনেকের কাছে আমি জানি যে হি ইজ এ সুপার হিরো। এখন ধরেন আপনি যদি আমাকে বলেন যে ওটার প্রমাণ দাও, এখন তো আমি তো হচ্ছে কি ওই ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ তো কালেক্ট করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু বিএফএফ তো জানে ওখানে যে এই ঘটনাটা ঘটেছে, তাদের ভ্যারিয়াস জায়গা থেকে তারা ওই জায়গাটা কনফার্ম হয়েছে। এখন তো যদি এই জিনিসগুলো বিএফএফ লাস্টে মার্ক আউট করেছে, তারা কিন্তু হচ্ছে ওই যে বুধবারের ঘটনা, বৃহস্পতি শুক্র, আজকে কিন্তু আরেক মঙ্গলবার, তার মাঝখানে তারা এই জিনিসটাকে সলভ করতে চেয়েছে। আই অ্যাবসলিউটলি গেট ইউ, ঠিক আছে। কিন্তু ধরেন আপনি যদি কেউ যদি এখন বলেন যে জিরার্ড জোন্স এসছে পৃথিবীর সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করতে এবং সে কারণেই তাকে আসলে কাজ করতে দেওয়া হলো না, মানে বাইরে থেকে যারা দেখছেন তাদের যদি এরকম মনে হয়, মনে হইতে পারে, ঠিক আছে, তাহলে আপনি এখন তারে কেমনে বুঝাবেন? এইটা বোঝানোটা আসলে খুবই টাফ। এটা হচ্ছে যে আপনার এরকম কিছু ঘটনা আগে তো আসলেই হয়েছে বাংলাদেশের ফুটবল। কিন্তু আমার যেটা জানা যায় এই আন্ডার-20 টিমের কোচগুলো এমন হয় কেন? আমিও এটাতে একটু আমি গতকালকে একটা কন্টেন্টে আমি বললাম যে হচ্ছে এইখানে না একটা দুষ্ট চক্র পূরণ হয় না এরকম হচ্ছে। আপনি দেখেন মার্ক কক্সের ক্ষেত্রে, একটা লোক আসছে, তার কি তার লাইসেন্স এক্সপায়ার্ড, বাংলাদেশ কিন্তু ওই সময় জরিমানা খেতে পারতো। লাইসেন্স নাই, লাইসেন্সটা তো 3 বছর পর পর আপনার লাইসেন্সটা রিনিউ করতে হয়, তিনি সেই রিনিউই করেন নাই। 2025 সালের ডিসেম্বরে তার লাইসেন্স শেষ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ধরেন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচের নাম যে শোনা যাচ্ছিল, যে ভদ্রলোক, নামটা ভুলে গেলাম আমি, আতিকুর রহমান মিশু। না, ন্যাশনাল টিমের ভদ্রলোক যে জার্নালিস্ট ছিলেন ভিয়েতনামের, আমি তার পুরো নামটা ভুলে গেছি। উনি আমি উনার প্রোফাইল দেখলাম, উনারই বা ধরেন যে এএফসির যে কোচিং লাইসেন্স, এইটার তো ধরেন যে, এবং উনি কিন্তু ঠিক নাই, উনি কিন্তু ডাগ আউটে থাকতে পারবেন না। তাহলে ওয়াই হিম, এই নিয়োগটা আসলে যারা দিচ্ছেন, তারা আসলে কারা যারা এই নিয়োগগুলো দিচ্ছেন? দেওয়ার পরে এত প্রশ্ন কেন উঠতেছে? ট্রু। এই জিনিসের স্বচ্ছতা তো আমাদের মনে হয় তাড়াতাড়ি বের করা প্রয়োজন। আচ্ছা বল। এবং যে ঘটনাটা ঘটেছে, তো এরপর বাফুফে হয়তো সেই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে যে না, এরপরে এটা কন্টিনিউ করার কোনো উপায় নাই। আপনি দেখেন এইখানে আপনি অন্যভাবে চিন্তা করেন, এটা জাস্ট নিজেদের মতো করে আমরা কথা বলছি। আপনি দেশে থেকে হচ্ছে জেরার্ড জোন্সকে আপনি কন্ট্রোল করতে পারেন না। আপনি উজবেকিস্তান যে কোনো ঘটনা যে ঘটবে না, এর কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, আমি একটা জিনিস বিশ্বাস করি, ধরেন কিছু পাগলা জিনিয়াস থাকে, ধরেন এল লোকের মতো লোক, ধরেন এই যে কি বলে এটারে, মার্সেলো বিয়েলসা, আমি বলতেছি না জিরার্ড জোন্স মার্সেলো বিয়েলসা, বাট ধরেন যদি তার ক্যাপাসিটি থাকে, সেটা তাকে মাঠে প্রুফ করে দিতে হবে অবশ্যই। তো সেইটা দলের ওপর যদি খুব বড় ধরনের বিরূপ, অবশ্যই হাতাহাতি হওয়া, গোলকিপার কোচের সঙ্গে দূরত্ব, ডক্টর দুনিয়ার সবার সাথে শত্রুতা বানায় রাখলে তো সমস্যা। এইটার তাই আমি বলতেছি যে একটা প্রপার ইনভেস্টিগেশন প্লেয়ারদের কাছ থেকে শোনা দরকার, শুনে টাইম নেই তো। আপনার টিম আগামীকালকে আপনি কেমনে যাবেন? আপনার টিম আগামীকালকে যাবে, তো ওই জায়গাটার মধ্যেই তো হচ্ছে আপনার কাছে কোনো টাইম নেই। আর একটা আন্ডার-20 টিমের কোচ নিয়ে এত কাহিনী হবে কেন? এগুলো ন্যাশনাল টিমে হইলে মানায়, যে প্লেয়ারের সাথে অমুকের দূরত্ব, অমুক তমুক হাবি যাবি, একটা একটা বয়স ভিত্তিক দলের একটা পবিত্র জায়গা, এই জায়গায় কেন এইসব জিনিস ঢুকে? আমি এটা বুঝি না। ইটস প্যাথেটিক। আর ইট ইজ প্যাথেটিক, ইটস ভেরি প্যাথেটিক। আর ভাইয়া যে কোয়েশ্চেনটা করেছেন যে অনেক সময় অনেকের অনেক কিছু আমাদের চোখে পড়ে না, আমরা ভাবি যে না, সে তো কোনো ভুল করতে পারে না। ইটস নট লাইক দ্যাট। আবার এখানে কিন্তু আমি বারবারও বলছি যে এই ঘটনা ক্রিয়েট হয়েছে, ওই ঘটনায় যার সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে তারও দায় আছে। এখানে কোনো পক্ষকে আপনি হচ্ছে খুব সাধু সন্ন্যাসী বানিয়ে রাখতে পারবেন না। আর জোনসের এটা ধরনের গত কয়েক মাসের ফুল জিনিসটা এখন একসাথে ধরেন টুকরো ঘটনাগুলো এর আগে হয়তো সামনে আসে নাই, এখন সব। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, শুরু তো করছি আগে, এবার অন্য প্রসঙ্গে আচ্ছা, এটা মজার নেই, ঠিক আছে? খুব অনেক আলোচনা হয়েছে সেটাই। হাবিব ওয়াহিদের প্রশ্ন, হল্যান্ডের মা যদি বাংলাদেশি হতো তাহলে কি বলতো? কি চুল কাটলি? চুল তো বড় বড়ই আছে। নোপ, খুব খুশি হতো, এর চেয়ে আর বোধহয় হয় না। এর থেকে বড় তো আসলে বড় আর কি হবে? সাদিকুল টিভি বলছেন, হল্যান্ড কাট হিজ হেয়ার বিফোর GTA 6 ফ্রম মনস্টার লুকিং হল্যান্ড টু টিনেজার লুকিং হল্যান্ড।
হাউ ওয়াজ ইউর রিয়াকশন? আমি এনার বিশ্বাস করতে পারি না যে এরকম চুল সে কাটলো পেপ কেমনে? গার্দিওলাই তো বিশ্বাস করতে পারে হ্যাঁ, নাই। মানে আমার কথা হচ্ছে কাটে মানুষ, কাহিটা কি ওই সাইজে নামায় নিয়ে আসে? আচ্ছা, আপনি কখনো, আপনার তো বড় লম্বা চুল ছিল, হ্যাঁ, আপনি তো হল্যান্ডের মতো কখনো এরকম হ্যাঁ। চাচা ছোলা করে হ্যাঁ, ফেলেছিলেন? অনেক অনেক, মানে এরকম একদম হ্যাঁ, হল্যান্ডের মতো? একদম এটুকুই। আমার পরীক্ষা যখন থাকতো আমি নগদের উপর চুল কেটে ফেলতাম, বহু করছি আমি জীবনে, একদম এই দূর, ঠিক আছে? কারণ এটা হচ্ছে এটা এক ধরনের মানে প্রিপারেশন আমার ওই সময় ছিল আর কি, যে পরীক্ষার আগে চুল কাইটা অ্যাড করে ফেলাইতে হবে। তো এটা নিয়ে এখন মানে ভাবাই যাবে না এইসব নিয়ে যে কি আছে না আছে, ঠিক আছে? দুনিয়াদারি একদিকে, আপনি থাকবেন আরেকদিকে। আমি এটা প্রায় সময় করতাম, বহু করছি জীবনে। তানভীর হোসেনের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার কারণে কি হল্যান্ড চুল কেটে ফেলেছে? সোশ্যাল মিডিয়ায় কি হয়েছে চুলে? জানি না, সোশ্যাল মিডিয়ার কিছু হওয়ার তো কোয়েশ্চেন নাই, বাট হল্যান্ডকে আমার দেখতে ভাবে দেখে হল্যান্ডের অরাটা মানে কমে গেছে, বুঝছেন? ইনস্ট্যান্ট কমে গেছে, কিন্তু এটা বেশি ছোট হয়ে গেছে, মানে আরেকটু বড় রাখলেও পারতো। এটা কি মানে যেটা আপনার মতো বড় রাখলেও কিন্তু ইব্রাহিমোভিচ ঠিক হইতো। হ্যাঁ, মানে আমাদের যতটুকু আছে প্রমাণ সাইজ, যেটা আর কি আমরা ভদ্র ছাট বলি, হ্যাঁ, ওইটুকু রাখলেও হইতো। তো কিছুই রাখেন নাই উনি। অবশ্য ওনার চুল বড় হইতে বেশিক্ষণ লাগবেও না মনে হয়। ওকে, আমার ধারণা অনেকেই এখন হল্যান্ডকে চিনতে পারবে না, বাচ্চা যারা। আমরা সেদিন দেখছিলাম না যে আমাদের নাবিল কায়সার ভাইয়ের মেয়ে, সে তো ছোট, সে হল্যান্ডের ভিডিও দেখছে একের পর এক। সে যদি হল্যান্ডকে আপনার চুল দেখেই নিশ্চয়ই চেনে, এবার চুল ছাড়ার পরে ওই রিল কি আসে দেখবে? এটা একটা ভালো কথা বলেছেন তো। ওর বয়সী বহু মানুষ আছে এর্লিং হল্যান্ডের ফ্যান, যে এই বিশ্বকাপের পরে তারা আরো দেখতো, এবার তারা হল্যান্ডে খুঁজেই পাবে না। আচ্ছা, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে শাহিনা আক্তার, স্টার্ট বেন্সেল লোন মুভি এডিশন, অ্যাভেঞ্জার্স ডুমসডে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, দ্য ওডিসি অ্যান্ড ডিউন 3। আচ্ছা, এগুলো তো অনেক কিছু বের হয়েছে, আবার অনেক কিছু বের হয়নি। আমি এখনো কিছুই দেখি নাই। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ আসলে দেখা হয়নি, ওডিসি এখন দেখা হয় নাই, দেখলাম। ওডিসিটা দেখি নাই, কারণ তো আপনিও দেখেছেন। স্পাইডারম্যান দেখছি, এই ওডিসিটা দেখা হয় না। এই কারণ হচ্ছে ওডিসিটা মানে আমি জমায় রাখছি, ভালো করে আরাম করে সময় নিয়ে দেখতে হবে। এইটাই আমার 1 নাম্বার থাকবে, আমি শিওর, আমি না দেখেও বলতে পারি। আর এই ডুমসডে, স্পাইডারম্যান এইটা থাকবে সবার পরে। ডিউন 3 2 নাম্বারে থাকার কথা, কারণ আমি সুপার হিরো মুভির খুব বড় ফ্যান নাই, যে যেমন স্পাইডারম্যান, যেটা বুঝছি যে কাহিনীটা কি হবে, মানে আমার কেউ গালাগালি করে না, ঘটনা কি হবে, শুরু হবে ভিলেন আসবে, ঠিক আছে, 2-1টা খুব ওই যে থাকে না, হাসির একটা ডায়লগ থাকবে, জোকস মারা হবে। আচ্ছা, এইবার স্পাইডারম্যানটা দেখে তো অনেক রিলেট করতে পেরেছেন না? এবার হ্যাঁ, মানে মনে হয়েছে যে এই রাস্তাগুলো এই রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম, হাঁটছি বৃষ্টি, যাই হোক। কিন্তু এরকম একটা ঝামেলা হবে, এখান থেকে একটা সুপার হিউম্যান আসবেন, এসে বাঁচাবেন, ছোট্ট একটু প্রেমের গল্প থাকবে, হ্যাঁ, সবই এখানে উপাদান আছে। কিন্তু আমি জানি যে যারা স্পাইডারম্যানের গিক আছেন, যারা কমিক্স পড়েছেন, ফলো করেন, তাদের জন্য এটার এক্সপিরিয়েন্স আলাদা। কিন্তু আমার জন্য হচ্ছে সবাই যায়, হ্যাঁ, আমিও ওদের সাথে যাই, যা দেখছি, মানে ধরেন হচ্ছে যে খুব বেশি আপনি এই মুভিটা দেখতেই হবে এমন ছিল না, গো উইথ দ্য ফ্লো, ধরেন দেখলাম আর কি, মানে জাস্ট কোনো লস নাই। হ্যাঁ রে, কোনো অনুভূতি নাই আমার নিয়ে। অ্যাভেঞ্জার্স সেম হবে, আমি জানি। মোহাম্মদ সিয়ামের প্রশ্ন, স্টার্ট বেন্সেল এসপ্রেসো লাতে ক্যাপাচিনো, আপনার আমেরিকানো এখানে নাই? এসপ্রেসো লাতে, আচ্ছা, এসপ্রেসো প্রিভিয়াসলি ইট ওয়াজ এসপ্রেসো ফর মি আনটিল 2023। এরপর থেকে আমি শিফট করছি হচ্ছে আমেরিকানোতে। সো আমেরিকানো ইজ নাম্বার 1, ক্যাপাচিনো ইজ নাম্বার 2, লাতে হচ্ছে কি ভাই সেল, লাতে আমারও সেল, রিফাত মাসুদেরও লাতে সেল। আমি একটা সময় এসপ্রেসোই আসলে বেশি খাওয়া হতো, সিঙ্গেল শট এসপ্রেসো, ডাবল শট। এখন হচ্ছে কি এসপ্রেসো একেবারে, আমি লাস্ট কাপ এসপ্রেসো খাইছি, আমার মনে নাই, খুব কম খাওয়া ঠিক আছে, এখন একদমই খাওয়া হয় না। ক্যাপাচিনো হচ্ছে কি স্টার্ট, বাট এসপ্রেসো হচ্ছে কি বেঞ্চ। আচ্ছা, পরের প্রশ্ন। এবার আসি ব্রাজিল। আমার মালদ্বীপের ঘটনা মনে পড়লো। হ্যাঁ, আমাদের একজন ভিডিও জার্নালিস্ট ভাই ইসপ্রাসো। আচ্ছা, আমরা ব্রাজিলের একটা সেকশন আছে, আবার যাবো ব্রাজিলের সেকশন, নাকি আলভারেজে আসি? আলভারেজে আসি। হ্যাঁ, সেলফ স্টাডি অ্যাসিস্ট্যান্ট আলভারেজ কি আবেগের বশে বলেছিলেন যে আমি ক্লাব ছাড়তে চাই? এখানে কি ইম্যাচুরিটি দেখিয়েছে? আর যদি ক্লাবের সাথে সম্পর্ক খারাপই হয়, তাহলে ক্লাব কেন ছাড়তে চায় না? আচ্ছা, আপনার কাছে মনে হয় কি প্রশ্ন? তমালের প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই, আলভারেজের এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কে বলে মনে করছেন? এটিএম কি বেশি করছে না? আমার কাছে মনে হয় আলভারেজ নিজেই দায়ী।
আমার কাছে মনে হয় প্রথমত ওয়ার্ল্ড কাপ চলার সময় ওই যে তার বক্তব্যটা এটা আতলেতিকো মাদ্রিদের ফ্যানরা ভালোভাবে নেয় নাই, এবং বার্সেলোনার সঙ্গে আতলেতিকোর একটা স্পষ্ট দূরত্ব আছে, এইটা অনেক দিন ধরে তৈরি হয়েছে। আতলেতিকো তখন একদম যখন ওই যে পোস্টটা করলো না একটা কি জানি আলভারেজকে নিয়ে, তখন বুঝছিলাম যে এইটা তো অন্য পর্যায়ে চলে যাবে। ওই কথা তারা রাখবে, তারা এত অ্যাডামান্ট যে তারা বার্সার কাছে ছাড়বেই না, সেইভাবে তারা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসও চালাইছে আর 2 মাস 3 মাস আগে থেকে, এবং দেখেন এখনো বিশ্বকাপের আগে থেকে। তো এই আলভারেজকে তারা অন্য কোনো জায়গায় দেবে, কিন্তু তারা কখনো বার্সার কাছে ছাড়তে দিতে চায় না। আবার আলভারেজ যাইতে চান বার্সেলোনায়, বার্সেলোনাও চায় আলভারেজকে, কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি যখন রিলিজ ক্লসে সাইন করছেন 2 বছর আগে, তখন তো আপনার এটা মাথায় থাকা দরকার ছিল যে এই রিলিজ ক্লজ যদি আপনাকে কেউ না দেয়, তাহলে ক্লাব আইনগতভাবে তার দিক থেকে ঠিক আছে। আর যদি আপনি বলেন যে ক্লাবের সাথে তার সম্পর্ক খারাপ হয়, ক্লাব কেন ছাড়তে চায় না? ক্লাব ছাড়লে ক্লাবের লাভ কি? ধরেন আতলেতিকো মাদ্রিদের জন্য এটা একটা ব্যাপার যে পরবর্তীতে যেই প্লেয়ার হয়তো এখানে আসবে সে চাইলেই চলে যেতে পারবে না। হ্যাঁ, যে তুমি যদি রিলিজ ক্লসে সাইন করে থাকো, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ডিল। ঠিক আছে, ধরেন এরকম অনেক সময় হয় যে একটা প্লেয়ার ক্লাব ছাড়তে চায়, সে ক্লাব ছাড়তে পারে না, ক্লাব তাকে রেখে দিছে, কিন্তু ওই প্লেয়ারের দায়িত্ব হচ্ছে ইউ রেসপেক্ট দ্য ক্লাব, ইউ রেসপেক্ট দ্য কন্ট্রাক্ট, এবং সেই পর্যন্ত তুমি তোমার সেটা দিয়ে যাওয়া, তোমার মন থাকুক আর না থাকুক, তুমি তোমার চেষ্টা করে যাওয়া। এটা অনেকের ক্ষেত্রে অনেক সময় হয়েছে। এখন এই জায়গায় তার যে এইটা বনিবনাটা না হওয়া, এমনকি তিনি ডিয়েগো সিমিওনেকেও ম্যানেজ করতে পারতেছেন না আলভারেজ, যা বোঝা যাচ্ছে তার স্বদেশী, কিন্তু সেইখানেও তিনি গিয়ে একটা সলিউশন খুঁজে পাচ্ছে না। ক্লাবটার নাম বার্সেলোনা বলে, এটা বার্সেলোনা না হয় অন্য কোনো ক্লাব যদি ইন্টারেস্টটা শো করতো, আমার মনে হয় আলভারেজও যদি হচ্ছে ওই ক্লাবে যাওয়ার প্রতি তার ইন্টারেস্ট থাকতো। হ্যাঁ, এখন তাহলে ঘটনা হচ্ছে আর্সেনাল কি তাহলে আলভারেজ, আর্সেনাল যদি এখন 150 মিলিয়ন নিয়ে আসে, কথার কথা বলতেছি, তাহলে চলে যাবে আলভারেজ। বা ধরেন আমার মনে হয় 100-120 দিলেও আতলেতিকো ছেড়ে দেবে, কিন্তু আতলেতিকো ওই জায়গায় যাবে না আর কি, সম্ভবত বার্সার কাছে তারা ছাড়তে চাইবে না। অথবা এমন হইতে পারে যে এইটারে এমন পর্যায়ে আতলেতিকো নিয়ে যাচ্ছে, ধরেন আতলেতিকো এইবার ছাড়লো না, জানুয়ারিতে ছাড়লো, হ্যাঁ, বসে বেতন দিবে, কিন্তু ও তাও ওই রিলিজ ক্লসের টাকাটা নিবে, যেটা হচ্ছে বেশি, ওই বেতন দেওয়ার চেয়ে বেশি। 6 মাস বেতন টানলেও তেমন কোনো সমস্যা, কিন্তু 490 এটা কি অসম্ভব। কিন্তু এটার আসলে মানে আলটিমেট ভবিষ্যৎটা তাহলে কি দাঁড়ায়? ওই দিন যেই ঘটনাগুলো ঘটলো, ঘটনা যেটা ঘটেছে, ওইটা ক্লাব যে ডিসিশন নিছে ওইটা সাথে আপনি একমত হতেই পারেন যে যেহেতু দর্শকরা সব আলভারেজকে তখন হচ্ছে বিপক্ষে চলে গেছে, সুতরাং যখন পুরো টিম ওখানে যাচ্ছে, আলভারেজের জন্য মোমেন্ট আসলে খুব ভালো একটা মোমেন্ট হতো না, সেটার জন্য আলভারেজকে বলা হলো যে তুমি চলে যাও। বাট আমার একটা জিনিস ভালো লেগেছে, আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের অনেক স্টেটমেন্ট হচ্ছে ওই ম্যাচের পর থেকে আমরা দেখছি, সবাই বলছে যেহেতু আলভারেজ আমাদের পার্ট, হ্যাঁ, ও হচ্ছে আমাদের টিমের অংশ, ও মানে ওকে প্রোটেক্ট করার জন্য প্লেয়াররা বলছে যে ওখানে ওকে পাঠানো হয়নি, ঠিকই আছে, এটা তো ক্লাবের ডিসিশন। কিন্তু আলভারেজেরও আসলে চেষ্টা করা উচিত সমর্থকদের মনটা আবার পাওয়ার জন্য। ধরেন মানে আলভারেজ, কিন্তু সেটা আলভারেজের আপনি তখনই পেতে পারবেন, তো কথা বলতে দেখতেছি না, আপনি তখনই পেতে পারবেন যখন আপনি মন থেকে বার্সেলোনাকে ডিলিট করতে হবে। ঠিক আছে, কিন্তু হি ইজ ভিজিবলি মানে ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে বেঞ্চে যখন বসে আছে, মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নাই, কোনো কিছু নাই, কিছুই নাই। কারণ আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি আতলেতিকো মাদ্রিদে গেছিলে কেন ভাইয়া? কি ভাবছিলে? আপনি 22-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তুমি আতলেতিকো মাদ্রিদে যখন গেছিলে তখন তুমি কি ভাইবা গেছিলা? তোমার তো তখন এই সব জিনিসপত্র ভাবার দরকার ছিল। আতলেতিকো তো ধরেন আমি ধরলাম যে সে চিন্তা করছে আমি একটা লা লিগা জিতে ফেলবো, একটা চ্যাম্পিয়ন্স লিগ হয়তো ধরেন জিতলো একটা, আতলেতিকো কি প্রত্যেকবার সেটার জন্য ফাইট দিতে পারতো না? তো এই টাইম তো তোমার ক্যারিয়ারে আসতো। আচ্ছা, ওইটা নাকি ধরেন হচ্ছে গিয়ে সে মানে হল্যান্ডের সেকেন্ড ম্যান ওই মোমেন্টে, ওটা তো ছিল হল্যান্ডের সেকেন্ড সেটা হয়ে তিনি আর থাকতে চাচ্ছিলেন না। এটা আমি যে ম্যান সিটিও রিগ্রেট করে যে এখন যদি আলভারেজ সিটিতে থাকতো তাহলে সিটির জন্য তো অনেক ভালো হইতো হয়তো। আচ্ছা ঠিক আছে, জায়গা পরের প্রশ্ন, মিঠুন হাসান, লা লিগাতে বার্সেলোনার প্রথম ম্যাচ দেখে কেমন লাগলো আপনাদের? গর্ডনের আনসেলফিশ ভাবে ফার্মিনকে পাস দেওয়াটা কেমন লেগেছে? দেখেন, গর্ডন কিন্তু ধরে ফেলছে পালসটা। হ্যাঁ, গর্ডন জানে বার্সেলোনায় কোনটা বেশি মানে কি বলে এটা প্রেইজ ওয়ার্দি হবে। এই যে গর্ডন জানে যে শট করতে পারে, কিন্তু সে জানে ফার্মিন লোপেজ আরও ফাঁকা আছে, দিয়ে দিয়েছে, এবং গর্ডনের একটা চমৎকার ডেবি হয়েছে বার্সেলোনা জার্সিতে। বার্সার প্রথম খেলা ভালো লেগেছে, বার্সা খুব চ্যালেঞ্জের সম্মুখীন হয় নাই। বার্সার ডিফেন্ডারদেরকে অবশ্য বেশ কিছু জায়গায় কয়েকটা সেভ করে, এরিক গার্সিয়া কয়েকটা সেভ টেভ করতে হয়েছে। এলচের সঙ্গে এর মানে 5টা গোল পাওয়া ইজ একটা বোনাস, বাট বার্সার খেলা ভালো ছিল। আদিএমি এই কাজগুলোই তারা করবে, একটু স্পেস দিলে তারা এই কাজটা করবে, কিন্তু অনেক টাইট ম্যাচে হয়তো এই জিনিসগুলো
ওদের জন্য টাফ হবে। তানভীরুল হাসানের প্রশ্ন, গত রাতে দিবালার 3 অ্যাসিস্ট দেখে প্রাইম দিবালাকে মনে পড়লো কিনা? রোমা জিতেছে 4-0 গোলে। আমি চেলসি খেলা দেখতেছি, বোধহয় শরীফুল হক আনন্দ দেখতেছিল এই খেলাটা। ফিওরেন্তিনার এগেইনস্টে জাস্ট আমি ওই যে ছবি দেখলাম, মালান করলেন 3 গোল, অ্যাসিস্ট হচ্ছে যে দিবালার। দিবালার খেলা আসলে লাস্ট কয়েকদিন ধরে দেখা হয়নি। ডোনিয়েল মালান। অনেকে প্রশ্ন করেছেন স্কালোনি হচ্ছে যে আপনার আবার রিগ্রেট করবেন কিনা যে দিবালাকে ওয়ার্ল্ড কাপে রাখা হলো না। না ওয়ার্ল্ড কাপ নিকো পাসবে খেলতে পারলেন না। আচ্ছা, পরের প্রশ্ন। EK99, কালকে লিভারপুলের খেলা কেমন লাগলো? ফ্লোরিয়ান ভার্টজ আর ইসাক কি আবারও ফ্লপ করতে যাচ্ছে? ইরাওলা সিস্টেমে এই ডিফেন্স কতটুকু ভোগাবে লিভারপুলকে? লিভারপুলের খেলা ভালো লাগে নাই আমার খুব একটা এখনো, যদিও ইরাওলা বলছেন হি হ্যাজ সিন এনাফ, যেখানে তার কাছে মনে হচ্ছে অনেক পজিটিভ দিক আছে। ফ্লোরিয়ান ভার্টজ যদি এইবার ফ্লপ করেন তাহলে তো ইটস ডান, ইসাকও যদি ফ্লপ করেন তাহলেও ইটস ডান। ইসাকের খেলাও খুব আত্মবিশ্বাসী কোনো কিছু মনে হয় নাই আর কি। আমি এখনো লিভারপুলের জায়গায় দেখতে পাচ্ছি না। লিভারপুলের তো হচ্ছে আবার সাইনিং আপডেটও তো নতুন করে আলোচনা হচ্ছে যে গাকপোকে তারা ছেড়ে দিতে চায়। ম্যানচেস্টার সিটি আবার ম্যানচেস্টার সিটি হচ্ছে যে আবার গাকপোর জন্য ইন্টারেস্টেড। গাকপোকেও ছেড়ে দিলে দিন শেষে হচ্ছে ওই যে লিভারপুল বলেছে উইঙ্গার বারকোলা যদি তারা সাইন না করাতে পারে তাহলে গাকপোকে ছাড়লে আলটিমেটলি তো তাদের ফুল লস। আমি আসলে মানে লিভারপুল নিয়ে এখনো সন্দেহের জায়গায় আছি। দিয়াজের চলে যাওয়াটা হচ্ছে একটা বড় মিসিং। এখনো মনে হচ্ছে লাস্ট সিজন দিয়াজ বায়ার্ন মিউনিকে যে দিয়াজকে আমরা দেখেছি সবই খালি হয়ে গেছে। মোহাম্মদ আলিফুর ভাই, ফেরান তো ওসমান দেমবেলের মতো ফর্মে চলে আসতেছে, এক ম্যাচ দেখে বলে দিলেন এইটাই বার্সেলোনার কপাল। এখন বার্সেলোনায় থাকে ভরপুর মিস করে, আর পিএসজিতে যায় ডেমবেলের মতো শ্যাডো হয়ে যাইতেছে। এত সহজ তো না রে ভাই, এত সহজ তো এক ম্যাচ। বাট এইবার হচ্ছে আপনার ফার্স্ট ম্যাচগুলোতে আমরা বেশ কিছু ভালো নিউ ডেবুটেন্টের পারফরমেন্স দেখলাম। ফেরান তোরেসের বলতে পারি আমরা, গর্ডনের বলতে পারি, আদিএমের বলতে পারি, ওই দিক দিয়ে আপনি রজার্সের বলতে পারেন। মানে শুরুটা ভালো হয়েছে অন্তত এসব বড় তারকার। বাট এবারের আমি একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, এবারের ইংল্যান্ডের ট্রান্সফার উইন্ডো যেটা ধরেন যাচ্ছে একটু হলেও নিরামিষ না? মানে ট্রান্সফার উইন্ডো এখন পর্যন্ত একটু নিরামিষ। আপনি ধরেন আবার নিরামিষ না, মানে হচ্ছে কি বড় প্লেয়ার মুভ করে নাই এখন। হ্যাঁ, বড় প্লেয়ার আবার ধরেন এর মধ্যে রদ্রিও মুভ করছে, একেবারে তা না, কিন্তু একদম ধরেন এই যে আলভারেজের সাইনিংটা হইলে আমরা বলতে পারবো যে না একটা বড় সড়ো সাইনিং হয়েছে। বা ধরেন রিয়াল মাদ্রিদে আসলো দিওমান্দে এখনো তো ধরেন ওই ব্যাপারটা নাই। বা ধরেন বের্নার্দো সিলভা গেছেন কিন্তু শেষ দিকে ক্যারিয়ারে। হ্যাঁ, মানে কুকুরের সাইনিংটা যেমন ভালো হয়েছে, কিন্তু সেটা বিশ্বকাপের মধ্যে অনেকটুকু ওইখানে মানে ধামাচাপা পড়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন নাজমুল আলম সাগর, তার প্রশ্ন, প্রিমিয়ার লিগ ইজ মোস্ট ভিউড লিগ ইন দ্য ওয়ার্ল্ড বাট ইউ চুজ লা লিগা টু বি টেলিকাস্ট বাট নট ইপিএল, ওয়াই? উনি এখানে একটা কম্প্যারিজনও টেনেছিলেন যে লাস্ট ওয়ার্ল্ড কাপেও লা লিগার তুলনায় প্রিমিয়ার লিগের খেলা ফুটবলারদের সংখ্যা 48 দেশের মধ্যে আসলে বেশি ছিল। এটা আসলে খুব বড় ধরনের মানদণ্ড কিনা আমি জানি না। ওই মানদণ্ডে আবার বলা যেতে পারে যে স্পেন তো ওয়ার্ল্ড কাপ জিতছে। আচ্ছা দেখেন, লা লিগা আপনি কি কোনো টেলিভিশন স্ক্রিনে দেখতে পারতেন না? আমরাই পারতাম না বাংলাদেশ থেকে বসে লা লিগা টেলিভিশন স্ক্রিনে দেখা যেত কোনো একটা থার্ড পার্টি বা কোনো একটা অ্যাপসের মাধ্যমে আমাদের দেখতে হতো। তো প্রিমিয়ার লিগটা আপনি ঘরে বসেই দেখতে পারেন, কারণ ওই চ্যানেলটা ম্যাক্সিমাম জায়গায় অ্যাভেলেবেল যেটাতে হচ্ছে দেখানো হচ্ছে। এই জায়গায় হচ্ছে কি ওইটা একটা রিজন ছিল, এবং আরেকটা রিজন তো টাইম টেবিলেরও তো একটা ব্যাপার আছে, রাইট? হ্যাঁ, আমাদের দেশে একটা লম্বা সময় ধরেন ক্রিকেট খেলা চলে, বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ফুটবল, এই সব কিছুর সাথে এখানে আসলে অনেক কিছু নির্ভর করে। আপনার স্ক্রিন, কয়টা স্ক্রিন, কতগুলো খেলা একসঙ্গে হচ্ছে, এই সব কিছুর উপরে নির্ভর করে এগুলো সিদ্ধান্তগুলো আসলে নেওয়া হয়। অনেকে লা লিগা দেখানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন, লা লিগা দেখানোর সিদ্ধান্তের জন্য আমরা অবশ্যই ধন্যবাদই জায়গা মতো পৌঁছে দেব। আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এখানে শেষ হচ্ছে না, আরও বাকি আছে, অনেক কিছু বাকি আছে। পরের প্রশ্ন যাব। মোহাম্মদ রানা জুনিয়র একটা খুবই বাস্তবধর্মী ঝামেলার কথা বলছেন। ভাই একটা সমাধান দেন, আমি এলাকার আমার প্লেয়ারদের সাথে খেলার সময় প্লেয়ারের উপর অনেক রাগারাগি করি। হ্যাঁ, সিনিয়র থেকে জুনিয়রদের উপর, কারণ তারা বাজে ভুল করে।
আর খেলার মোমেন্টাম নষ্ট করে ফেলে, আর রাগারাগির কারণে খেলার পারফর্মের ওপরেও বাজে প্রভাব পড়ে। এটার জন্য কি করব? মানে উনি তো রাগেন, উনি নিজেই রাগেন, উনি বুঝতেছেন যে এটার প্রভাব তার প্লেয়ারদের উপরে পড়ে এবং তিনি কেন রাখতেছেন এটাও তিনি জানেন, উনি সবই জানেন, কিন্তু এর একটা সমাধান কি? এটার কোনো সমাধান নেই। কন্ট্রোল না, এটার কোনো সমাধান নেই। এই কিছু আপনি আপনার আশপাশের যারা আছেন, যারা আপনার টিমে খেলেন, এদেরকে বলবেন যে ভাই আমার স্বভাবটাই এমন, ঠিক আছে, তোরা এটারে ভুলে যা। মাঠে আমি যদি চিল্লাচিল্লি করি, রাগারাগি করি, সবাই চিল্লাচিল্লি করে খেলা উঠবে না, কিন্তু দুই একটা প্লেয়ার এরকম রাগারাগি করলে হইতে পারে, সমস্যা নেই। বলবেন বাকিদেরকে আপনি যদি খেলাটা ভালোই পারেন, তাহলে বলবেন যে বাকিদের আপনাদের কথা শুনতে, তাহলে সমাধান হয়ে গেল। কিন্তু আপনি আসলে যতই চান এটা কন্ট্রোল করতে পারবেন না। আপনার রাগ যদি লাগে এটা আপনি দেখাই ফেলবেন, আমি যা বুঝতেছি আপনার কথাবার্তা শুনে। ধরেন আমি একবার এরকম সিনিয়রদের সাথে খেলা আসলে একটা ঝামেলা অনেক সময়, ধরেন সিনিয়ররা তো রাগারাগি করে, পাস একটা মিস হইলেই দামাদাম শুরু হয়ে যায়, চাপে থাকতে হয়, খুবই চাপে থাকতে হয়। যেমন ধরেন আমার একবার কি আমি দিছিল যে গোল মিস করলে কান ধরে বস করতে হবে 3 বার। পেনাল্টি ছিল এটা? না, আর কি পেনাল্টি, মানে যে সহজ সুযোগ যদি নষ্ট করেন তাহলে আপনার 3 বার এরকম, ঠিক আছে। পুরা মাঠের মধ্যে মানুষজন হাবি যাবেন, এর মধ্যে আপনি খেলা গোল মিসও করছিলাম, ঠিক আছে, মানে কান ধরে বসে করছিলেন আবার জিগায়, ঠিক আছে। কত আমরা কি ব্রাজিল পোরশনে মুভ করব নাকি? হ্যাঁ প্লিজ। প্রথম প্রশ্ন, আমরা ফর্টিজের একটা প্রশ্ন নিয়ে শেষ করে দিই। ফর্টিজের মুখোমুখি হবে ভারতের ক্লাব এফসি গোয়ার, এফসি গোয়াকে হারাতে পারবে ফর্টিজ? আপনাদের কি মনে হচ্ছে? মিঠুন হাসানের প্রশ্ন। ভাই হারানো খুব কঠিন আসলে, মানে ফর্টিজের এই দলটা যদি রাখতে পারে, প্লেয়ার কি আছে? এই দলটা তো আছে, মানে নতুন করেও আসলে কিছু প্লেয়ার হয়তো বা তারা এফসি চ্যালেঞ্জিং এর সময় শুধুমাত্র চ্যালেঞ্জিং এর গ্রুপ স্টেজের জন্য তারা আনার চেষ্টা করবে, আর লোকাল যারা রয়েছে লেটস সি কি হয়। আচ্ছা, এসকে মাসুদ আলী, আপনারা কলকাতা ডার্বি যুব ভারতীতে দেখেছেন? যদি দেখে থাকেন এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? ভাই আমাদের যুব ভারতীতে আসলে কলকাতা ডার্বি এখনো দেখা হয় নাই, বাট আমাদের দুজনেরই উইশ লিস্ট, আমরা এর আগেও বলেছিলাম যে আমাদের উইশ লিস্টে আছে, লিস্টটা এটা দেখতে চাই। ইস্ট বেঙ্গল দেখি বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে মোহনবাগানকে। হ্যাঁ, তারপর মিগেল তো এখন হচ্ছে ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে। হ্যাঁ, সেই ওর সামনে নাকি মোহনবাগানের ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা যে ধরেন টাকা দিয়ে করেছে, যে টাকা দিল তোমাকে, তুমি মোহনবাগান থেকে, মানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের রেশারেশি, ফ্যানদের রেশারেশি, ব্যান্টারিং অফ টপ। আচ্ছা চলেন এবার যাই, বলবো। আচ্ছা, প্রথম প্রশ্ন, এসকে শফিক, যে দেশের ঘরোয়া লিগের ফুটবলাররা ঠিকমতো বেতন পায় না, বিদেশি কোচেরা সময় মতো বেতন পায় না, দেশের লিগের ঘরোয়া লিগের ব্রডকাস্টিং পৃথিবীর সবচাইতে নিম্নমানের, সেই দেশের ব্রাজিলের মতো দলের সাথে কোটি কোটি টাকা খরচ করে ফুটবল ম্যাচ আয়োজন বিলাসিতা মাত্র। এ নিয়ে বিস্তারিত আলোচনা করুন রিফাত ভাই। আরেকটা, ময়ূক রহমান, there's been a lot of unnecessary speculation and conspiracy theories about Brazil's interest in playing in Bangladesh. Some people have even raised concern about using the country's money to bring them here. What many seem to be missing is straightforward fact: the cost would be covered by sponsors, not by the BFF. এমডি রাকিবুল ইসলামের প্রশ্ন, ব্রাজিলের সাথে ম্যাচ খেললে লস হবে নাকি ভালো পরিকল্পনা করলে লাভের সংখ্যা না, তো এটা হবে হচ্ছে লাভের সম্ভাবনা আছে। আর ইমরুল কায়েস ফাহিম, ব্রাজিলের প্রস্তাব গ্রহণ করা উচিত কিনা, কি মনে হয়? ওকে, ফার্স্টে উনি কি একই সঙ্গে বাহাতি ওপেনার এবং ফরওয়ার্ড ইমরুল কায়েস ফাহিম? সরি ফর লেম জোক, প্লিজ কন্টিনিউ, আই এম সরি। না, আপনি যদি ফুটবলে হচ্ছে যে কোনো ইমরুল কায়েস নামে কোনো ফুটবলার থাকতেন, তাহলে ক্রিকেটের ফুটবল মিলিয়ে বলুন, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, খুব বাজে ছিল এইখানে আসলে দেখেন, দুইটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত। অনেকেই অনেক জায়গায় ডেভেলপমেন্টের কোয়েশ্চেন বলছেন, নানা কিছুর সাথে কম্প্যারিজন করছেন, ওইগুলা যে হয় না, ওইটা বাফুফের ব্যর্থতা। যদি খাঁটি বাংলা ভাষায় বাংলাদেশের ব্যর্থতা, বাফুফের ব্যর্থতা, যে ওইটা হয় না, ধরেন কোনো ডেভেলপমেন্ট হয় না, সেই ডেভেলপমেন্টের হয় না দেখে ধরেন বড় স্পন্সর আসে না। কিন্তু আপনি তো এখানে কিন্তু বাফুফের টাকা দিয়ে ব্রাজিল টিমকে আনা হচ্ছে না, এইটা যদি ভাবা হয়ে থাকে। বাফুফে এখানে ধরেন তাদের যে ফিফা থেকে যে প্রাপ্ত ফান্ডটা রয়েছে, সেটা তারা ডেভেলপমেন্টের খাতে খরচ করতে পারবে, কিন্তু সেটা আপনি ব্রাজিলকে এনে খরচ করতে পারবেন না। এই জায়গায় পুরো কভারেজটাই করতে হবে স্পন্সরদেরকে দিয়ে। এখন স্পন্সরদেরকে তারা হয়তো বা অ্যাটেম্প নিবে, স্পন্সর ছাড়া তো এই পুরোটা তো তারা করতে পারবে না। তো স্পন্সর তখন কি চিন্তা করবে? বাফুফের ধরেন যে বললো যে তুমি আমার আন্ডার 15 লিগটা স্পন্সর করো, তখন স্পন্সর বলবে না আমি করবো না। হ্যাঁ, কারণ ওইটার কাভারেজ স্পন্সর বুঝবে যে এটাতে তার করে কোনো লাভ নাই, কারণ আন্ডার 15টাকে এখনো প্রোডাক্ট হিসেবে দাঁড় করানো যায়নি এক্সাম্পল হিসেবে। বাট ওই দিন দেখলাম আমি আন্ডার 15 লিগের জন্য মনে একটা স্পন্সর বাফুফে পেয়ে যাচ্ছে।
বাট আপনি চিন্তা করেন ব্রাজিল নিজে এটা একটা প্রোডাক্ট, মানে এইটাকে দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা এখান থেকে ব্যবসা করতে চাইবে, তারা ব্যবসা করতে পারবেও, এই জন্যই তারা কিন্তু আলটিমেটলি টাকা দিবে। এখন বিএফএফ যদি ধরেন ব্রাজিলের জন্য টোটাল খরচ হয় যে 50 কোটি, তারা যদি দেখে যে মার্কেট থেকে ব্রডকাস্টিং রাইটস, টিকেটের এইসব হিসাব নিকাশ মিলিয়ে আমরা 35 কোটি টাকার উপরে পাচ্ছি না, তুলতে পারবো না, তাহলে আপনি শিওর থাকেন এই ইয়ে হবে না। কারণ বাফুফে 15 কোটি টাকা, 10 কোটি টাকা, 5 কোটি টাকা দিয়ে নিজেদের মধ্যে থেকে দিয়ে এই ম্যাচ তারা আয়োজন করতে পারবে না। যদি স্পন্সর হিসেবেই লক করতে পারে তাহলেই এটাকে এটা যদি একটা বিজনেস কেস দাঁড়ায় তাহলে এটা করা হবে, মানে আমি শিওর এক্স্যাক্টলি না না এটা করা হবে না। সো এইটার সাথে ধরেন ওই ডেভেলপমেন্টের ইস্যুস ওইগুলো তো বললামই, ওইখানে ফল্ট আছেই, বাট ডে বাই ডে ধরেন যেমন একটা কোম্পানি 10 বছরের জন্য বিএফএফ এর পার্টনার হয়েছে, টুকটাক ওই ধরনের স্পন্সরশিপও বিএফএফ এ বা বাংলাদেশের ফুটবলে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে বাংলাদেশের ফুটবলে কোনো উন্নতি ব্রাজিলের ক্ষেত্রে হবে না, কিন্তু ব্যাপারটাকে আপনি অন্যভাবে দেখেন, সব কিছুতে উন্নতি আর অবনতির নীতি দিয়ে না মাপে জীবন তো মাঝে মধ্যে উপভোগ করার প্রয়োজন আছে। যে বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলছে, আপনি এই ব্যাপারটা একবার ইমাজিন করেন। আমাদের দেশের মানুষের কি একটা অধিকার নাই যে এত আমরা ব্রাজিল করি, আর্জেন্টিনা করি, জান দিয়ে দিচ্ছি, প্রাণ দিয়ে দিচ্ছি, যে আমার দেশের সঙ্গে আমি আর ব্রাজিলের একটা ম্যাচ খেলা হইলো? হ্যাঁ, ধরেন এটা একটা তৃপ্তির জায়গা, ধরেন এটা একটা বিনোদনের জায়গা। হ্যাঁ, এখন ধরেন আমরা তো যে টাকা দিয়ে স্পাইডারম্যান দেখতে যাচ্ছি, কিন্তু বাংলাদেশে তো মানে অনেক মানুষ কষ্টেও থাকে, তাই না? আসলে তো হিসাব কি বলে, কিন্তু সব কিছুকে আপনি একবার মাপতে পারবেন না। তো এটা আপনি অন্যভাবে যদি একটু দেখেন যে বাংলাদেশের মানুষের কি এইরকম একটা স্ট্যান্ডার্ড আছে যে আমরা আসলে বাংলাদেশে ব্রাজিলকে, আর্জেন্টিনাকে এনে মাঝে মধ্যে আমাদের দেশের মানুষ একটু দেখাইতে পারি। হ্যাঁ, এটা যদি করা যায়, মানে সেটা বিজনেস ওয়াইজ বা সব দিক থেকে, তাহলে এটার আমি কোনো দোষ ত্রুটি দেখি না। হ্যাঁ, যে ধরেন বাংলাদেশে ধরেন কথার কথা কোল্ড প্লে কনসার্টে আসলো, হ্যাঁ, তো এটা তো টিকিটের দাম অনেক হবে আমি জানি, বা অনেক টাকাও কোল্ড প্লে নেবে। তো আমার দেশের, আমার যদি কোল্ড প্লের মানে কেউ যদি দেখতে চান, সে দেখলো, সমস্যাটা কোন জায়গায়? আমি বলতেছি না তো যে এটাতে বাজেটের থেকে টাকাই না কোল্ড প্লের কনসার্ট করাইতে, আমি বলছি একটা বিজনেস কেস যদি বানাইতে পারেন, করতে পারেন, তাহলে ওয়াই নট? মানে সব কিছুর থেকে বিমুখ হওয়ারও তো দরকার নেই। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে আপনি এই স্পন্সরগুলোকে কেন ডোমেস্টিক্যালি আনেন না? ওই স্পন্সর ডোমেস্টিকে আসবে না তো, ঠিক আছে? কারণ তারাও তো বুঝে ডোমেস্টিক, ওই যে আপনি যেটা বললেন, ও তো ডোমেস্টিকের ওই লেভেলটা এখনো যায় না। সে তো জানে যে ব্রাজিলে গেলে এই কভারেজটা তার দরকার, ওই যে স্পন্সর তার কাছে ব্রাজিলেও প্রয়োজন। ধরেন কথার কথা একটা কোম্পানি যে ব্রাজিলে ব্যবসা করবে, ঠিক আছে, সেইখান থেকে শুরু করলো, হইতে পারে, ইউ নেভার নো। এরকম যার সঙ্গে মিলবে সে যাবে। আর ব্রাজিলের সঙ্গে যে ইনভেস্ট করতে হবে, আমরা তো অন্যভাবে বিশ্বাস করি যে 10 বছর পর একটা উন্নতি হবে, সেইখানে স্পন্সর করবে। বাংলাদেশে এইরকম প্রতিষ্ঠানই তো খুঁজে পাওয়া যায় না, সত্যি কথা বলতে। সে সবাই তো আমরা আজকে আপনারা 2 টাকা দিলে কালকেই আপনার কাছ থেকে আমি 3 টাকা চাই না? এটা তো আর হয় না। শেষ প্রশ্ন আমার কাছে, নিব? আল জুবাইর ওনার প্রশ্ন। আসসালামু আলাইকুম রিফাত ভাই, নাবিল ভাই। ওয়ালাইকুম সালাম। আপনাদের শো শুনি আজ বেশ কয়েক বছর। আমি জার্মানির বায়ার্নের ব্যামবার্গ নামক এক শহরে থাকি। পড়ালেখার সাথে একটা ফুড চেইনের ডেলিভারি জব করি। আমার জবের লম্বা সময় যায় শহরের রাস্তায় বাইক চালিয়ে আর সাথে সাথে আপনাদের শো শুনে। সামারের সুন্দর বাভারিয়ান দিন থেকে উইন্টারের তুষার ঢাকা শহর, সব কিছুতেই আমার কাজের সাথে মিশে আছে ফুটবল শো। আর আরেকটা, আমার গায়ের লোম দাঁড়া গেছে ভাই। তারপরে যেদিন শো থাকে না সেই দিন কাজ করতেও কষ্ট হয়। আপনাদের অনেক ধন্যবাদ আমার জবের বোরিংনেসের চিল ভাইব এনে দেওয়ার জন্য। আপনাদের দুজন, আনন্দ ভাই, তৌসিফ ভাই, নাবিল কায়সার ভাই সহ সকলের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই, মানে খুব ভালো লাগলো। আমি বললাম, আর আমি নিজেই চোখে ভাসছে যে আপনি সুন্দর বাভারিয়ান শহর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন। এটা কখনো তুষার ঢাকা থাকে, কখনো সেটা সুন্দর থাকে ফলের সময়। অনেক ধন্যবাদ ভাই, আমাদের জন্য দোয়া রেখেন, আমরা আপনার জন্য দোয়া। এবং আমি শিওর যে আপনার এই অনুভূতি অনেকের সঙ্গেই মিলবে। এরকম কয়েকজনের সঙ্গে আমাদের দেখাও হয়েছে। আমি এরকম অনেকের সঙ্গে অনেকভাবে এশিয়ান কাপ কভার করতে, যে উইমেন্স এশিয়ান কাপ কভার করতে অস্ট্রেলিয়া সিডনিতে এক রাস্তাতে হাঁটতেছি, মানে আমি রাস্তা এক্সপ্লোর করতেছি, বুঝছেন, একা একা হাঁটে যাচ্ছি। এখানে দূর থেকে দেখতেছি একজন আসতেছে, উনি একটা ছোট এরকম বাইক চালায় আসতেছে। উনি রাস্তায় দেখে আমার চিনছে, মানে উনার সাথে আমার সেখানে ওই রাস্তায় কোনো মানুষও নেই, কেউ যায়ও না আসেও না। উনিও একটা ডেলিভারি দিতে যাচ্ছিলেন। তো ওই যে এই কাকতাল মিলাবো কেমনে? এখন হয়তো হুনো যে উনার সাথে কারো না কারো দেখা হয়ে গেল, সেটা আপনার সাথে হতে পারে, আমার সাথে হতে পারে, তৌসিফের সাথে হতে পারে, আনন্দের সাথে হতে পারে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ও সিস্টাররাও অনেক ধন্যবাদ।